প্রাচীন যুগের যে আমরা যুগ বিভাগ দেখেছি এবং বাংলা সাহিত্যের যে আদি নিদর্শন কাব্য চর্যাপদ, এই চর্যাপদ নিয়ে আমরা কথা বলেছি। ওকে, এবার একটু আসবেন ওকে, লক্ষ্য করবেন আমরা চর্যার পদকর্তা সম্পর্কে জেনেছিলাম। চর্যার পদকর্তা। চর্যার পদকর্তা বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে তার বুদ্ধিস্ট মিস্টিক সং এই গ্রন্থটি অনুযায়ী দেখা যায় চর্যাপদের পদসংখ্যা 50 এবং পদকর্তা 23। অন্যদিকে সুকুমার সেন বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থে বলেছেন চর্যাপদের কবির সংখ্যা 24 জন এবং পদ হচ্ছে 51টি এবং তার এই মতামতকেও সমর্থনও করেছিলেন বা তিব্বতী যে অনুবাদটা আছে সম্পাদনা করেছেন প্রবোধ চন্দ্র বাগচি, তিনিও আর কি 51টিই বলেছেন যে পদসংখ্যা 51টি। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, লক্ষ্য করেন দেখবেন যে বলছে চর্যাপদের কবির সংখ্যা বলেছি এবং পদ সংখ্যা বলেছি। এর মধ্যে আমরা পদ পাই 46.5টি, 46.5টি পদ পাই। এই পদগুলোর মধ্যে লক্ষ্য করবেন আমি মনে হয় আলোচনা করেছিলাম, ঠিক আছে, যে 24 নম্বর পদ, সরি 23 নম্বর পদ, এই 23 নম্বর পদ হচ্ছে ভুসুকুপা। এই ভুসুকুপায়ের 23 এর প্রথম 6 চরণ পাওয়া যায়, শেষের 4 চরণ পাওয়া যায় না। আমি বলছি চর্যার পদগুলো 10 চরণ বিশিষ্ট, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম, যারা আমার সাথে যুক্ত হয়েছেন ক্লাস অবশ্যই শেয়ার করবেন। ওকে, এরপরে আসেন আরেকটা হচ্ছে 24 নম্বর যে চর্যাটা, এটা লিখেছেন কানহপা বা কৃষ্ণপা। এটা হচ্ছে 24 নম্বর। 25 নম্বরটা লিখেছেন তন্ত্রীপা। একমাত্র একটাই পদ রচনা করেছেন তন্ত্রীপা, সেটা হারিয়ে গেছে। এরপরে যেটা বলছি সেটা হচ্ছে 48 নম্বর চর্যা। এই 48 নম্বর চর্যাটা হচ্ছে কুক্কুরিপার রচিত। কুক্কুরিপা, এই কুক্কুরিপার এই চর্যাটা 48 নম্বর হারিয়েছে, অর্থাৎ 3টা সম্পূর্ণ হারায় আর একটার অর্ধেক হারায়, যে কারণে 3.5টি হারিয়ে যায়। এই 51টি বা যেটাই বলি না কেন 51টি পদ, 51টি পদের মধ্যে যদি 3.5টি হারিয়ে যায় তাহলে বাকি থাকে 46.5টি পদ। এই 46.5টি পদ পাওয়া যায়। এটা ছিল আমাদের লাস্ট আলোচনা, ঠিক আছে? এরপরে যে ব্যাপারটা আসেন লক্ষ্য করেন চর্যার পদ সংখ্যা, মানে পদ সংখ্যা না, চর্যার চরণ সংখ্যা। চর্যার চরণ সংখ্যা হচ্ছে ম্যাক্সিমাম চরণ, অধিকাংশ চরণ হচ্ছে 10 চরণ বিশিষ্ট। 10 চরণ বিশিষ্ট, ঠিক আছে? 10 চরণ বিশিষ্ট হচ্ছে অধিকাংশ পদ। ওকে, 10 চরণ বিশিষ্ট। তবে তবে দেখেন আহ লক্ষ্য করেন 10 নম্বর হচ্ছে কানহ, কানহ 10। এরপর হচ্ছে 28 আর 50, 28 50 হচ্ছে শবরের, শবর পা। এই দুইটা চর্যার পদ সংখ্যা হচ্ছে 14 চরণ বিশিষ্ট। 14 চরণ বিশিষ্ট এই দুইটা পদের চরণ হচ্ছে 14 চরণ বিশিষ্ট। আবার ভুসুকু 21 নম্বর, ভুসুকু, ভুসুকুর 21, ভুসুকুর 21, ভুসুকুর 21 এবং 22 নম্বর হচ্ছে সরহ, সরহর 22 নং চর্যায়, এই দুইটা চর্যায় পদ সংখ্যা হচ্ছে 12 চরণ বিশিষ্ট। কয় চরণ বিশিষ্ট? 12 চরণ বিশিষ্ট। আপনারা যারা আমার সাথে যুক্ত হচ্ছেন ক্লাসটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। ওয়ালাইকুম আসসালাম, সালাম নিয়েছি জিহাদ হাসান। ক্লাসটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, ঠিক আছে আপনারা? ওকে, 43 নম্বর চর্যা, 43 নং চর্যা, 43 নং, এটা হচ্ছে ভুসুকুর। এইটা হচ্ছে 8 চরণ বিশিষ্ট। 43 নম্বর চর্যাটা হচ্ছে 8 চরণ বিশিষ্ট। 8 চরণ দেখেন, আমি এখানে একটা লিখেছি 14 চরণ, আরেকটা লিখেছি 12 চরণ, আরেকটা লিখেছি 8 চরণ। 14 চরণ বিশিষ্ট হচ্ছে 10 নং চর্যা, যেটা কানহপা রচিত। আরেকটা বলছি কি 28 50 নং চর্যা, যেটা শবরপা রচিত। এই দুইটা চর্যা 14 চরণ বিশিষ্ট, 3টা চর্যা। আর 21 22, 21 নম্বর ভুসুকু, 22 নম্বর সরহ, এই দুইটা হচ্ছে 12 চরণ বিশিষ্ট। আর অন্যদিকে 43 নং চর্যা যেটা ভুসুকোপার, এটা হচ্ছে 8 চরণ বিশিষ্ট। এই হচ্ছে চর্যার পদ, ঠিক আছে? আর বাকি যেগুলো আছে সব হচ্ছে 10 চরণ বিশিষ্ট। কথা বুঝাচ্ছেন? বাকিগুলো হচ্ছে 10 চরণ বিশিষ্ট। ওকে, এরপরে আসেন কোন পদকর্তা কতটা পদ রচনা করেছেন। আমরা একটু দেখব কোন পদকর্তা কতটি পদ রচনা করেছেন। লক্ষ্য করেন
পদকর্তা, আমরা পদকর্তার পদ সংখ্যা দেখব। পদকর্তার পদকর্তার পদ সংখ্যা। পদকর্তার পদ সংখ্যাটা আমরা দেখব, লক্ষ্য করেন। পদকর্তার পদ সংখ্যা ১ নম্বর যদি বলি তাহলে হচ্ছে সেটা কানহপা। এই কানহপা পদ রচনা করেছেন ১৩ পদ। ১৩টি পদ রচনা করেছেন, যার মধ্যে পাওয়া যায় ১২টি পদ। ১২টি পাওয়া যায়। সর্বোচ্চ পদ রচনা করেছেন কানহপা বা কৃষ্ণপা। ঠিক আছে? কৃষ্ণাচার্য। মর্জিনা আক্তার লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, আমি চাঁদপুর থেকে দেখছি। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। সালাউদ্দিন, ওয়ালাইকুম আসসালাম। যুক্ত থাকেন আমাদের সাথে। ঠিক আছে? আচ্ছা। এরপরে ২ নম্বর দ্বিতীয় সর্বোচ্চ পদ রচনা করেছেন ভুসুকুপা। ভুসুকুপা, এই ভুসুকুপার চরণ হচ্ছে ৮ চরণ বিশিষ্ট, কিন্তু তার পাওয়া যায় ৭.৫টি চরণ পাওয়া যায়, বা ৭.৬। মানে ২৩ নম্বর চর্যার প্রথম ৬ চরণ পাওয়া যায়, এজন্য ৭.৬ লিখেছি। এই কয়টা পাওয়া যায়। তৃতীয় সর্বোচ্চ যিনি পদ রচনা করেন তিনি হচ্ছেন সরহপা। সরহপা। এই সরহপা পদ রচনা করেন কয়টা? সরহপা পদ রচনা করেন ৪টা। ৪টা পদ, তৃতীয় সর্বোচ্চ। এরপর ৪ নম্বর যিনি আছেন তিনি হচ্ছেন একমাত্র মহিলা কবি অনুমান করা হয়, কুক্কুরিপা। এই কুক্কুরিপা যে পদ রচনা করেন সেটা হচ্ছে ৩টা পদ। ৩টা পদ। আর ৫ নম্বর হচ্ছে, দেখেন আমি ৩ জনের কথা লিখছি। লুই শবর, লুই শবর শান্তি, লুই শবর শান্তি। এই লুই শবর শান্তি পদ রচনা করেন ২টা করে। আর বাকিরা হচ্ছেন ১ পদ করে রচনা করেন। বাকিরা ১ পদ রচনা করেন। ১ পদ করে রচনা করেন। ঠিক আছে? একটা করে রচনা করেন। নীল আকাশের তারা, ওয়ালাইকুম আসসালাম। যুক্ত থাকেন, ক্লাসটি শেয়ার করেন। ঠিক আছে? ওকে। তাহলে দেখেন আমি এখানে চর্যার পদ সংখ্যাটা লিখেছি। পদ সংখ্যা, কে কয়টা পদ রচনা করেছে। ঠিক আছে? যারা আমার সাথে যুক্ত হয়েছেন ক্লাসটি অবশ্যই শেয়ার করবেন। ঠিক আছে? আচ্ছা। ওকে। এরপরে আসেন, লক্ষ্য করেন আমি আরো কয়েকটা তথ্য লিখছি, গুরুত্বপূর্ণ তথ্য। এগুলা পড়ানো হয়েছে? সরি, আসলে কতটুকু পড়ানো হয়েছে আমার মনে নেই। আচ্ছা ঠিক আছে। এই পর্যন্ত মনে হয় তাহলে হয়েছে, তাই না? সামনের গুলো হয়নি। ওকে। এরপরে আসেন, চর্যার ১ম পদ রেখেছেন, ১ম পদ পদকর্তা, ১ম পদকর্তা হচ্ছে লুইপা। লুইপা। এই লুইপা হচ্ছে ১ম পদকর্তা, যিনি ১ নং চর্যা লিখেছেন। কা আ তরুবর পাঞ্চবিডাল চঞ্চল চিয়ে পৈঠাকাল। ঠিক আছে? কা তরুবর পাঞ্চবিডাল চঞ্চল চিয়ে পৈঠাকাল। আর শেষ যিনি, শেষ পদকর্তা যিনি, শেষ পদকর্তা, এই শেষ পদকর্তা হচ্ছে ৫০ নং চর্যা যিনি লিখেছেন, তার নাম হচ্ছে সবরপা। সবরপা। এই সবরপাকে বলা হয় প্রাচীন কবি। প্রাচীন কবি বলা হয়, প্রাচীন কবি। সবরপাকে বলা হয় প্রাচীন কবি। ঠিক আছে? প্রাচীন কবি। আচ্ছা। এরপরে আসলে লক্ষ্য করেন, বলছি কি, এই যে চর্যার যিনি শ্রেষ্ঠ কবি, শ্রেষ্ঠ কবি হিসেবে আখ্যায়িত করেছেন ডক্টর ওয়াকিল আহমেদ। ডক্টর ওয়াকিল আহমেদ চর্যার শ্রেষ্ঠ কবি হিসেবে যাকে মানে আখ্যায়িত করেছেন তিনি হচ্ছেন কৃষ্ণপা, যাকে অপ্রভংশে বলা হয় কানুপা। কানহপা বা কানুপা। কানুপা। হ্যাঁ? কানুপা। ওকে। এরপর দেখেন, যিনি চর্যার আধুনিক কবি বলা হয়, আধুনিক কবি, আধুনিক কবি যাকে বলা হয় আধুনিক কবি, তিনি হচ্ছেন আহ সরহপা। সরহপা, শহীদুল্লাহ মতের সরহপা, আবার আরেকজন আছে সরহপা ভুসুকোপা, দুইজনকেই বলা হয় আধুনিক কবি। আধুনিক কবি, চর্যার আধুনিক কবি। আচ্ছা। আহ ডিএম বোরকা হাউস, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে। বোরকা হাউস, আপনাকে অভিনন্দন। এরপরে আসেন, লক্ষ্য করেন চর্যার বাঙালি কবি কারা? বাঙালি কবি, বাঙালি কবি আমরা লিখতে পারি লুই বিরু, লুই বিরু কুক্কুরি। লুই বিরু কুক্কুরি, লুই বিরু কুক্কুরি। দেখেন বাঙালি কবির কথা বলছি। লুই বিরু কুক্কুরি, ডম্বি সবর, সবর জয়
ধর্ম। লুই বিরু কুক্কুরি ডম্বি সবর জয় ধর্ম। ৭ জন কবিকে বাঙালি কবি হিসেবে মানে বলা হচ্ছে। আরো অনেকে আছেন। অনেকের মধ্যে অনেকে বাঙালি কবি আছেন। আবার অনেকে বাঙালি কবি না। ঠিক আছে? কিন্তু চর্যায় লিখেছেন। এরকম অনেক কবি আছেন। হুম? তাহলে এই জায়গাতে লক্ষ্য করেন আমি বলছি কি বাঙালি কবি যারা তারা হচ্ছে লুই বিরু কুক্কুরি ডম্বি সবর জয় ধর্ম। লুই পা, বিরু পা, কুক্কুরি পা, ডম্বি পা, সবর পা, জয় পা, ধর্ম পা বা জয়ানন্দ পা। হ্যাঁ? এজন্য বলছি এইভাবে আপনারা পড়বেন লুই বিরু কুক্কুরি ডম্বি সবর জয় ধর্ম। ডম্বি সবর জয় ধর্ম। এই ৭ জন কবিকে বলা হচ্ছে বাঙালি কবি। ঠিক আছে? এরা হচ্ছেন বাঙালি কবি, বাঙালি কবি। যাদের মধ্যে ভুসুকুপা আ আরেকজন আছেন সরি আরো আছে। ভুসুকুপা আছে। ভুসুকুপা হচ্ছে বাঙালি। তিনি নিজেকে বাঙালি বলে দাবি করেন। আজি ভুসুকু বাঙালি হইলি। ঠিক আছে? ভুসুকুপাও বাঙালি। ওকে। তাহলে দেখেন আদি চর্যা রচয়িতা হচ্ছে লুইপা। হুম? আর এই যে শেষ পদকর্তা বা ইনাকে প্রাচীন পদকর্তা বলা হয়। প্রাচীন। এই প্রাচীন চর্যাকার বা পদকর্তা কে বলেছেন? চর্যাকার বা পদকর্তা বলেছেন শহীদুল্লাহ। ডক্টর শহীদুল্লাহ বলেছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন প্রাচীন চর্যাকার বা আ পদকর্তা। ঠিক আছে? আচ্ছা। ওকে। আমার মনে হয় এতটুকু লিখেছেন আপনারা। এরপরে আসেন দেখেন চর্যার মহিলা কবি। মহিলা কবি অনুমান করা হয়। অনুমান। ঠিক আছে? কে? কুক্কুরি। কুক্কুরি, কুক্কুরি। আর চর্যায় ২ জন কবির কোনো পদ পাওয়া যায় না। তন্ত্রীপা। তন্ত্রীপা ২৫ নম্বর চর্যা তিনি লিখেছেন কিন্তু সেটা হারিয়ে যায়। আর আরেকজন হচ্ছে লারিডম্বি-পা। লারিডম্বির কোনো পদই পাওয়া যায় না। লারিডম্বি-পা। এই লারিডম্বি-পাকে ১০ নং সর্যায় এই লারিডম্বি-পাকে ১০ নং সর্যায় এর নাম পাওয়া যায়। কৃষ্ণপদ ১০ নম্বর চর্যায় এর নাম উল্লেখ আছে। নাম উল্লেখ আছে। ঠিক আছে? নাম উল্লেখ আছে ১০ নম্বর চর্যায়। কৃষ্ণপদ ১০ নম্বর চর্যায় এনার নাম উল্লেখ আছে। হায়দার আলী ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি। ওকে। এরপরে আসেন আরো কিছু আমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখব। হুম? চর্যার অনুবাদ। আমার মনে হয় এতটুকু আপনাদের নোট হয়েছে। চর্যার অনুবাদ। চর্যার অনুবাদ বা ইংরেজি অনুবাদ। ইংরেজি অনুবাদ। ইংরেজি অনুবাদটা করেন কে? চর্যার ইংরেজি অনুবাদ করেন হচ্ছে প্রথমে করেন ডক্টর শহীদুল্লাহ। শহীদুল্লাহ, ডক্টর শহীদুল্লাহ। ডক্টর শহীদুল্লাহ করেন নাম হচ্ছে বুদ্ধিস্ট বুদ্ধিস্ট মিস্টিক সংস। বুদ্ধিস্ট মিস্টিক সংস। এটা হচ্ছে ১৯০০ হবে। ১৯৬০ সালে খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। প্রকাশিত। হুম? আর এরপরে ইংরেজি ভাষায় অনুবাদ করেন কে? হুম, আ হাসনা মওদুদ। হাসনা মওদুদ, হাসনা জসিম মওদুদ বা হাসনা মওদুদ যেটা বলি না কেন? তিনি যেটা লিখেন মওদুদ মানে জসিমউদ্দিন তারপর ওই যে ব্যারিস্টার মওদুদ আহমেদের কন্যা হাসনা মওদুদ, হ্যাঁ? তিনি প্রকাশ ক আচ্ছা। গ্রন্থটির নাম হচ্ছে মিস্ট্রিক পোয়েট্রি অব বাংলাদেশ। মিস্ট্রিক পোয়েট্রি অব বাংলাদেশ। এটা প্রকাশ করেন ২০১৭ সালে। ২০১৭ খ্রিস্টাব্দে কোথায় থেকে? এটা নয়াদিল্লি নয়াদিল্লি থেকে হর প্রকাশনা থেকে। হর প্রকাশনা। হুম? হর কি জানি?
হর 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 হ্যাঁ হ্যাঁ, হর আনন্দ, হর আনন্দ প্রকাশনা থেকে, প্রকাশনা। এছাড়া ডক্টর শহীদুল্লাহ তিনি এটাকে ফরাসি ভাষাতেও আর কি প্রকাশ করেছিলেন, অনুবাদ করেছিলেন, হ্যাঁ, আরো অনুবাদ করেছিলেন। ওকে, এরপরে আসেন যেটা হচ্ছে আহ এরপরে লক্ষ্য করেন আমার সাথে যারা যুক্ত আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি। এরপরে দেখেন আমরা আরো কয়েকটা তথ্য জানবো। একটা হচ্ছে চর্যার প্রভাব। চর্যার প্রভাব কোথায় কোথায় চর্যার প্রভাব লক্ষ্য করা যায়? কোথায় কোথায় চর্যার প্রভাব লক্ষ্য করা যায়? যারা আমার সাথে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই ক্লাসটি শেয়ার করবেন, ঠিক আছে? আপনাদের শেয়ার প্রত্যাশা করছি। দেখেন চর্যার প্রভাব, প্রথম প্রভাবটা হচ্ছে মনীন্দ্রমোহন বসুর মতে মতে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতায় চর্যার প্রভাব লক্ষ্য করা যায়। প্রভাব লক্ষ্য করা যায়। হুম, মনীন্দ্রমোহন বসুর আর মতে আর কি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতায় চর্যার প্রভাব লক্ষ্য করা যায়। হুম, আচ্ছা, দেখেন এখন যদি বলা হয় এটা কত নম্বর চর্যায়, মানে চর্যার প্রভাব বা কত নম্বর চর্যা থেকে এটাকে থেকে রবীন্দ্রনাথ ঠাকুর নিয়েছেন বা অনুসরণ করেছেন, সেটা হচ্ছে কম্বলাম্বর পার, কম্বলাম্বর পার ৮ নং চর্যা, ঠিক আছে? ওটা ছিল এরকম মেবি, সোনা ভরিলি করুণা নাবি, মানে সোনার ধানে আর কি নৌকা ভরে গেছে, ঠিক আছে? সোনার ধানে নৌকা ভরে গেছে। তারপরে আরেকটা কি জানি আছে, আহ রূপা থই, রূপা থই, রূপা থই আহ নাহিক ঠাবি, এরকম আর কি, ঠিক আছে? মানে সোনা রাখার পরে, স্বর্ণ রাখার পরে নৌকা ভরে গেছে, এখানে আর রূপা রাখার জায়গা নেই। হুম, সোনায় পূর্ণ, মানে সোনায় আর কি পরিপূর্ণ হয়ে গেছে করুণার নৌকা, এখানে আর আহ রূপা রাখার জায়গা নেই, এইরকম আর কি। আচ্ছা, এছাড়া যদি আমি আরেকটু বলি, মাইকেল মধুসূদন দত্তেরও এই অমিত্রাক্ষর ছন্দের যেই সরি সনেটের সনেট যা আছে সেখানেও আর কি এই চর্যার প্রভাব লক্ষ্য করা যায়। এছাড়া যদি আমরা দেখি, লক্ষ্য করেন কোথায় ডক্টর এনামুল হক, এনামুল হক, এনামুল হক, ঠিক আছে, ডক্টর এনামুল হক হুম, শাক্ত পদাবলী, পদাবলী, বৈষ্ণব পদাবলী, পদাবলী, বাউল গান, মুর্শিদি গান, হুম, বাউল গান, মুর্শিদি, তারপরে হচ্ছে আহ রবীন্দ্রসঙ্গীত, ধরো রবীন্দ্র নজরুল সঙ্গীতে প্রভাব লক্ষ্য করেন।
হুম? প্রভাব লক্ষ্য করেন। রবীন্দ্র নজরুল সঙ্গীতেও আর কি চর্যার প্রভাব লক্ষ্য করেন। ছন্দ নিয়ে বলেন স্যার, কোন কবিতা কোন ছন্দে বুঝবো কিভাবে? ছড়াগুলো স্বরবৃত্ত ছন্দে, কবিতাগুলো মাত্রাবৃত্ত ছন্দে, আর যেগুলো গদ্যের মতো করে পড়া যায়, হ্যাঁ, ধীরে ধীরে পড়া যায়, সেগুলো হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে। আসলে এখন ছন্দ নিয়ে বলা, আমরা চর্যাপদের ক্লাস করছি, এটা শেষ করি। ছন্দ নিয়ে অন্য ক্লাসে আলোচনা হবে, সমস্যা নেই। আচ্ছা, ওকে। আমার মনে হয় এতটুকু আপনাদের লেখা কমপ্লিট। এবার আসেন, বলছি নতুন চর্যাপদ। নতুন চর্যাপদ, এটা একটু শুনবেন। নতুন চর্যাপদ ২০১৭ সালে সালে ঢাবি অধ্যাপক আর কি, ২০১৭ সালে না, আমরা লিখি ঢাবি অধ্যাপক, ঢাবি বাংলা বিভাগের অধ্যাপক, অধ্যাপক ও ফোকলর, ফোকলর বিশেষজ্ঞ, ফোকলর বিশেষজ্ঞ ডক্টর সৈয়দ মোহাম্মদ সায়েদ, মেবিন, হ্যাঁ সায়েদই হবে, সৈয়দ মোহাম্মদ সায়েদ আর কি ২০১৭ সালে সায়েদ কিছু চর্যা আবিষ্কার করেন। নেপাল থেকে কিছু চর্যা আবিষ্কার করেন এবং নিজ সম্পাদনায় নিজ সম্পাদনায় ২০১৭ সালে খ্রিস্টাব্দে বাংলা একাডেমি থেকে প্রকাশ করেন বইমেলায়। প্রকাশ করেন, ঠিক আছে? যেটা হচ্ছে নতুন চর্যাপদ শিরোনামে। নতুন চর্যাপদ, এই নতুন চর্যাপদ শিরোনামে তিনি এটা প্রকাশ করেন, ঠিক আছে? সৈয়দ মোহাম্মদ শাহেদ। ওকে, আচ্ছা, এরপরে আসেন নবচর্যাপদ। নবচর্যাপদটা ১৯৬৩ সালে শশীভূষণ দাশগুপ্ত, শশীভূষণ দাশগুপ্ত ১৯৬৩ সালে শশীভূষণ দাশগুপ্ত নেপাল ও তরাই অঞ্চল থেকে অঞ্চল থেকে ২৫০টি পদ আবিষ্কার করেন বা উদ্ধার করেন, আবিষ্কার করেন। হুম ২৫০টি পদ আবিষ্কার করেন। তারপরে তিনি মারা যান। মারা যাওয়ার পরে ১৯৮৮ সালে ডক্টর অসিত কুমার
বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহায়তায় বিদ্যালয়ের সহায়তায় হুম নবাব চর্যাপদ নামে প্রকাশ করেন। ওকে, নব চর্যাপদ নামে প্রকাশ করেন। ওকে, ওকে, আমরা একটু সামনে আগাই। আচ্ছা, চর্যার কবি হুম প্রথমে যিনি, তার নাম হচ্ছে লুই পা। আহ, এটা কোনো কথা? হুম? চর্যার আদি কবি হচ্ছে লুই পা। হুম লুই পা সম্পর্কে জানবো। লুই শব্দটি রোহিত শব্দ থেকে এসেছে। শব্দ থেকে এসেছে। চর্যার আদি কবি শহীদুল্লাহ মতে শহীদুল্লাহ ও রাহুল সাংকিত্যায়নের মতে মতে প্রাচীন কবি শবর। দেখেন, প্রাচীন বলতে এখানে বয়স্ক বোঝানো হচ্ছে, বয়স্ক, ঠিক আছে, সবচেয়ে বয়স বেশি, বয়সধারী তিনি হচ্ছেন শবরপা। তবে চর্যার যেহেতু প্রথম পদ রচনা করেছেন, ১ নম্বর পদ যেহেতু লুইপা রচনা করেছেন, এইজন্য তাকে চর্যার আদি কবি বা প্রথম কবি বলা হচ্ছে। আদি বা প্রথম মানে যিনি শুরু করেন। ঠিক আছে? তাদের মধ্যে যিনি বয়োজ্যেষ্ঠ তিনি হচ্ছেন প্রবীণ বা প্রাচীন। ওকে? তাহলে প্রবীণ বা প্রাচীন কবিকে? প্রবীণ বা প্রাচীন কবি হচ্ছেন আ শবরপা। ঠিক আছে? অন্যদিকে আ আদি কবি যদি বলা হয় তাহলে হচ্ছে কে? আদি কবি হচ্ছে লুইপা। লুইপা হচ্ছে চর্যার আদি কবি। ঠিক আছে? আচ্ছা। এরপরে যেটা লিখব, লুইপা শবরপার শিষ্য। লুইপা শবরপার শিষ্য। ঠিক আছে? লুই ছিলেন আ শবরের শিষ্য বা ছাত্র। ঠিক আছে? এরপরে দেখেন, এই লুইপা কোথাকার ব্যক্তি ছিলেন? শহীদুল্লাহ মনে করেন মতে বাংলাদেশ বাংলাদেশ লামা তারানাথের মতে লামা তারানাথ মতে আ বঙ্গদেশের বঙ্গদেশের
গঙ্গার ধারে, গঙ্গার ধারে। আর হরপ্রসাদের মতে, হরপ্রসাদ শাস্ত্রীর মতে রাঢ় অঞ্চলের, রাঢ় অঞ্চলের। যেহেতু তিনি চর্যার আদিকবি বা প্রাচীন মানে আদিকবি বা প্রথম কবি, এই জন্য আমরা একটু মনে রাখবো মানে তার তিনি কোথাকার কবি, তার বসবাস কোথায় ছিল, তার বাসস্থান কোথায়, এই বিষয়ে আমাদেরকে একটু জেনে রাখতে হবে। ঠিক আছে? যেহেতু তিনি আদি কবি বলা হচ্ছে তাকে। ফারজানা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আহ অনেক দেরি হয়ে গেছে। হুম? আমরা প্রায় অর্ধেক পথে চলে এসেছি। আচ্ছা, ওকে। এবার আসেন আমরা একটু পরের দিকে যাই। মনে করা হয় এই লুই, হুম? লুই হচ্ছে, আচ্ছা, মনে করা হয় বাদ দেই। এটা সরি, হ্যাঁ। শহীদুল্লাহর মতে, শহীদুল্লাহ মতে তিনি বর্তমান ছিলেন কত সাল থেকে কত সাল? তিনি বর্তমান ছিলেন ৭৬০ থেকে, সরি ৬০ না, এটা ৭৩০ হবে। ৭৩০ থেকে ৮১০ খ্রিস্টাব্দ। এর সময় পর্যন্ত, এই সময়কাল পর্যন্ত তিনি, আচ্ছা কোনটা ১৯৬০ সাল আছে একটু বলবেন প্লিজ? মানে কোন সালটা ১৯৬০ সাল আছে? আচ্ছা, যাই হোক। তিনি উড়িষ্যার রাজামন্ত্রীর ইয়ে ছিলেন। উড়িষ্যার, উড়িষ্যার রাজা মন্ত্রীর গুরু ছিলেন, গুরু ছিলেন। তিনি তাদেরকে যোগতন্ত্র শেখাতেন, যোগতন্ত্র, যোগতন্ত্র মানে বিষয়ে তিনি দীক্ষা দিতেন। ঠিক আছে? যোগতন্ত্র বিষয়ে তিনি দীক্ষা দিতেন। আচ্ছা, সংস্কৃত ভাষায়, সংস্কৃত ভাষায় তার গ্রন্থ হচ্ছে ৫টি গ্রন্থ লিখেছেন তিনি। ৫টি গ্রন্থ, সংস্কৃত ভাষায় ৫টি গ্রন্থ লিখেছেন। কি, কি? একটা হচ্ছে অভিসময় বিভঙ্গ, অভিসময় বিভঙ্গ, বজ্র সত্য সাধন, বজ্র সত্য সাধন, আহ বুদ্ধোদয়, বুদ্ধোদয়। তারপরে লিখেছেন ভগবদা বসার, ভগবদা বসার না ভসার, যাই হোক। বত হবে না, আচ্ছা আচ্ছা, ভসার হবে, ভসার, ভগবত বদা ভসার। আর ৫ নম্বর যেটা লিখেছেন, সেটা লিখেছেন কি তত্ত্ব স্বভাব, তত্ত্ব স্বভাব। ঠিক আছে? এই মোট ৫টি গ্রন্থ লিখেছেন, ৫টি গ্রন্থ লিখেছেন আহ লুই পা। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন সবরপা। সবরপা শহীদুল্লাহ মতে প্রাচীন কবি, শহীদুল্লাহ মতে প্রাচীন কবি, প্রাচীন কবি। আচ্ছা, আরেকটা বিষয় হলো এই লুই, এই লুই পদ রচনা করেছেন ২টা পদ, ২টা, ১ নম্বর আর ২৯ নম্বর। এই ২টা পদ একটু মনে রাখবেন। ১ নম্বর এবং ২৯ নম্বর পদ রচনা করেছেন। এই ২টা কথা একটু
মানে তথ্য একটু মনে রাখবেন। হ্যাঁ? সেতু সরকার, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আচ্ছা, তাহলে আমরা একটু সবর-পবর পড়ছিলাম। শহীদুল্লাহ মতে তিনি ছিলেন প্রাচীন কবি। ঠিক আছে? ৬৮০ থেকে ৭৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি বর্তমান ছিলেন। আমরা যেহেতু প্রাচীন কবি বলছেন, হুম? সেহেতু আমরা একটু সালটা মনে রাখবো। ২ জনের ক্ষেত্রে আমরা একটু সালটা মনে রাখবো। একটা হচ্ছে লুইপা আরেকটা সবরপা। হুম? ২ জন যেহেতু আ প্রাচীন কবি, আদি কবি। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন ইনি পদ রচনা করেছেন ২ টা। পদ ২ টা কত নম্বর? ২৮ নম্বর আর ৫০ নম্বর পদ রচনা করেছেন। ২৮ এবং ৫০ তার পদগুলোতে পাওয়া যায় কি গীতি কবিতার গীতি কবিতাধর্মী গীতি কবিতাধর্মী এবং এখানে তিনি প্রেমলীলা, প্রেমলীলা লক্ষ্য করা যায়। প্রেমলীলা কেমন? উঞ্চা, উঞ্চা পবত্তহি বসই সবরি বালি। ঠিক আছে? প্রেমের কবিতা, গীতিধর্মী এবং প্রেমের কবিতা। ঠিক আছে? তার আ পদে পাওয়া যায়। ঠিক আছে? বুঝতে পেরেছেন? আচ্ছা। তিনি তো বাঙালি কবি ছিলেনই। আমি তো বলেছি ১ম এ তিনি বাঙালি কবি। যাই হোক এরপরে আসেন লক্ষ্য করেন। আ সবরপা তার গুরু ছিলেন হচ্ছে নাগার্জুন। গুরু নাগার্জুন। নাগার্জুন হচ্ছে তার গুরু। আর তার শীর্ষ শিষ্যকে লুইপা। লুই হচ্ছে তার শিষ্য। লুই হচ্ছে তার শীর্ষ। ঠিক আছে? শীর্ষ হচ্ছে লুইপা। তিনি ১ম জীবনে তিনি শিকারী ছিলেন। শিকারী। মানে শিকার করতেন। আর এই শিকার করতেন হচ্ছে মন্তবিক্রম পর্বতে। পর্বতে শিকার করতেন। মন্তবিক্রম পর্বতে। ওকে? সংস্কৃত অপভ্রংশ ভাষায় সংস্কৃত ও অপ্রভ্রংশ ভাষায় তার গ্রন্থ আছে প্রায় ১৬ টি। গ্রন্থ রচনা করেন ১৬ টি। ঠিক আছে? আমরা এই কয়েকটি তথ্যই জেনে রাখবো। ঠিক আছে? আচ্ছা, ওকে। আপনারা মনে হয় এতটুকু নোট করেছেন। এবার আমরা পরের কবির দিকে যাই। কানহপা বা কৃষ্ণপা। কৃষ্ণপা তার আ অপ্রভ্রংশ নাম হচ্ছে অপভ্রংশ ভাষায় কৃষ্ণকে বলা হয় কানহ। কৃষ্ণকে কি বলা হয়? কৃষ্ণকে বলা হয় কানহ। কানহ বলা হয় কানহ বলা হয় বা কানহু বলা হয়। কানু বলা হয়। ঠিক আছে? কৃষ্ণ বা কানু বলা হয়। হুম? চর্যাপদের তিনি হচ্ছেন চর্যার আ কি কবি বলবো? চর্যার সবচেয়ে বেশি পদ রচনা করেছেন। আ আচ্ছা চর্যার প্রধান কবি বলি। যেহেতু বেশি পদ রচনা করেছেন তিনি প্রধান কবি। তবে ডক্টর ওয়াকিল আহমদ মতে তিনি হচ্ছেন চর্যার শ্রেষ্ঠ কবি। শ্রেষ্ঠ চর্যার শ্রেষ্ঠ কবি। ডক্টর ওয়াকিল আহমেদের মতে তিনি হচ্ছেন চর্যার শ্রেষ্ঠ কবি। শ্রেষ্ঠ কবি। হুম? দেখেন আপনি ঠুস করে ২-৪ টা লাইন পড়বেন, হুম? পড়ে আপনি চাকরি পেয়ে যাবেন ব্যাপারটা এরকম না। পড়তে হবে, হ্যাঁ? আসলে শর্টকাট দিয়ে হয় না কিছু। আচ্ছা, এরপরে আসেন শহীদুল্লাহ মতে তিনি ৮ম শতকে বর্তমান ছিলেন। ৮ম শতকের দ্বিতীয়ার্ধে, হ্যাঁ? বর্তমান ছিলেন। ৮ম শতকের দ্বিতীয়ার্ধে বর্তমান ছিলেন।
ডক্টর শহীদুল্লাহর মতে। অষ্টম শতকের শতাব্দীতে তিনি বর্তমান ছিলেন। তারপর আরেকটা বিষয় যদি বলি, তার পদ হচ্ছে ১৩ টি। তিনি ১৩ টি পদ রচনা করেন। ১৩ টি পদ রচনা করেন। এর মধ্যে ২৪ নং হারিয়ে যায়। ২৪ নং হারিয়ে যায়। তিনি রচনা করেন ৭ নম্বর, ৮ নম্বর, ৭ নম্বর, ৮ নম্বর, ১০, ১১, ১২, ১৩। তারপরে রচনা করেন ১৮, ১৯, ২০, আ তারপরে কত জানি? ২১, ২৩ এরকম হয়তোবা। হুম? ১৮, ১৯, ২১, ২৩ হবে না। ১৮, ১৯ তারপরে ২৪, ৩৬, ৪০, ৪২ মনে হয়। নং চর্যা তিনি আ ও হ্যাঁ ৪৫, ৪৫ নম্বর তিনি রচনা করেন। আচ্ছা। এরপরে আসেন পরের যে তথ্যটা আমরা লিখব, তিনি আ কানহো, তাই না? তিনি সোমপুর বিহারের সোমপুর মানে এই যে আমাদের নওগাঁ, হ্যাঁ? পাহাড় সোমপুর বিহারের আচার্য ছিলেন। আচার্য ছিলেন। তিনি অপভ্রংশে তিনি দোহা রচনা করেন। কৃষ্ণপার দোহা। হুম? কৃষ্ণপার দোহা যেটা বলছি আমরা সেটা তিনি রচনা করেন অপভ্রংশ ভাষায়। হুম? তারপরে আমি যদি আরেকটা তথ্য লিখি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সেলিম আ সেলিনা হোসেন, কথাশিল্পী সেলিনা হোসেন নীল ময়ূরের যৌবন, নীল ময়ূরের নামক যৌবন উপন্যাসে নায়ক চরিত্র রাখেন কানহোপাকে। কানহোপা এই উপন্যাসের নায়ক চরিত্র। নীল ময়ূরের যৌবন। হুম? ওকে? আচ্ছা, আচ্ছা এরপরে আসেন। ভুসুকুপা। ভুসুকুপা এর নাম হচ্ছে প্রকৃত নাম হচ্ছে শান্তিদেব। প্রকৃত নাম শান্তিদেব। পিতৃপ্রদত্ত নাম শান্তি বর্মা। ঠিক আছে? পিতা সৌরাষ্ট্রের রাজা ছিলেন, ক্ষত্রিয় রাজা তিনি, ক্ষত্রিয়। ঠিক আছে? ক্ষত্রিয় রাজা কল্যাণ বর্মা। হুম? কল্যাণ বর্মা। তার পিতা ক্ষত্রিয় রাজা কল্যাণ বর্মা। শহীদুল্লাহর মতে তিনি ছিলেন হচ্ছে সপ্তম শতকের দ্বিতীয়ার্ধে মেবি। দ্বিতীয়ার্ধে বর্তমান ছিলেন। দ্বিতীয়ার্ধে বর্তমান ছিলেন। হুম? আচ্ছা। এরপরের তথ্যটা আমরা লিখি। তিনি আ কি লিখা যায় পরের তথ্যটা? আচ্ছা। ভুসুকু। এই ভুসুকু শব্দের অর্থটা একটু আমরা লিখি। ভুসুকু। এই ভুসুকুর ভু হচ্ছে ভুক্তি, তারপর হচ্ছে সুপ্তি, তারপর হচ্ছে কুটির। মানে তিনি
সবসময় কুটিরে থাকতেন। কুটিরে থেকে পড়াশোনা করতেন। হুম? কিন্তু অনেকে মনে করত যে তিনি অলস জীবনযাপন পালন করছেন। ব্যাপারটা কেমন? যে ভুক্তি হচ্ছে ভোজন করে, আহার করে, খেয়ে। সুপ্তি মানে শুয়ে পড়ে মানে শুয়ে থাকে কোথায়? কুটিরে। কুটিরে সে খেয়ে-দেয়ে শুধু শুয়ে ঘুমায়। সবাই এটা মনে করে। কিন্তু আসলে না। তিনি এরকম না। তিনি সেখানে আ পদর আরকি পড়াশোনা করেছেন ইত্যাদি, ইত্যাদি। ঠিক আছে? আচ্ছা। তিনি শেষ জীবনে নালন্দায় কাটিয়ে দেন। নালন্দা বৌদ্ধবিহারে। বিহারে নিঃসঙ্গ জীবন কাটান। জীবন কাটান। নিঃসঙ্গ জীবন কাটান কোথায়? নালন্দা বৌদ্ধবিহারে। তার পদ সংখ্যা হচ্ছে ৮ টি। তার পদ হচ্ছে ৮ টি। ৮ টির মধ্যে ২৩ নং এর ১ম ৬ চরণ পাওয়া যায়। চরণ পাওয়া যায়। এদিক থেকে যদি আমরা দেখি তাহলে তার চরণ হচ্ছে ৭.৫, মতান্তরে ৭.৬ টি। হুম? ৭.৬ টি। এটা আমরা দেখতে পাই। আচ্ছা, আমানুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আচ্ছা, আমার মনে হয় আপনাদের এতটুকু নোট করা হয়েছে। নোট করা হলে আমি একটু সামনে এগোতে পারি। দেখেন, তিনি চর্যা ছাড়া ৩ টা গ্রন্থ রচনা করেছেন। ৩ টা গ্রন্থ কি, কি? শিক্ষা সমুচ্চয়, সমুচ্চয়, সূত্র সমুচ্চয়, সূত্র সমুচ্চয়, শিক্ষা সমুচ্চয়, সূত্র সমুচ্চয়। তারপর হচ্ছে বোধি চর্চাবতার, বোধি চর্চাবতার এই ৩ টা গ্রন্থ তিনি রচনা করেছেন। বোধি চর্চাবতার। হুম? তার রচনায় বাংলার চিত্র ফুটে ওঠে। বাংলার চিত্র ফুটে ওঠে। বিশেষ করে ৪৯ নং চর্যায়। চর্যায় বাংলার চিত্র ফুটে ওঠে। তিনি মানে চিত্রধর্মী লেখা বলা যেতে পারে। হুম? চিত্র ফুটে ওঠে না লিখে আমি বলি তার রচনায় চিত্রধর্মিতা ফুটে ওঠে। চিত্রধর্মিতা ধুর ধর্মিতা ফুটে ওঠে। ফুটে ওঠে। বিশেষ করে ৪৯ নং চর্যায়। ঠিক আছে? এখানে তিনি পদ্মাকে পদ্মা নদীকে পৌয়া খাল বলেছেন। পৌয়া খাল। আ পৌয়া খাল বলেছেন। পৌয়া খাল। ঠিক আছে? এখানে তিনি পদ্মা নদীতে পদ্মায় পদ্মায় লুণ্ঠন চিত্র ফুটে তোলেন। ফুটিয়ে তোলেন। পর্দায় লুণ্ঠন চিত্র ফুটিয়ে তোলেন। মানে ডাকাতির বা ছিনতাইয়ের বিষয়টা তিনি পদ্মায় আরকি পদ্মা নদীতে যে লুণ্ঠন হয় সেই চিত্রটা তিনি ৪৯ নং চর্যায় তুলে ধরেন। বা আরেকটা ব্যাপার হয়েছে এখানে তিনি এই চর্যাতে নিজেকে বাঙালি, ঠিক আছে? বঙ্গাল দেশ এটা শব্দ ব্যবহার করেন। করেন। নিজেকে বাঙালি বলে পরিচয় দেন। নিজেকে বাঙালি বলে পরিচয় দেন। নিজেকে বাঙালি বলে পরিচয় দেন। হুম? রিডিং পড়বেন মনে থাকবে। হুম? আজ ভুসুকু বাঙালি ভইলি। ঠিক আছে?
আচ্ছা, এরপরে আসেন সরহপা। সরহপা, সরহপা কি শহীদুল্লাহ মতে, শহীদুল্লাহ মতে তিনি হচ্ছেন আধুনিক, আধুনিক কবি। শহীদুল্লাহ মতে তিনি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে তিনি আধুনিক কবি। ঠিক আছে? ৪ টা পদ রচনা করেন, ৪ টা পদ রচনা করেন, করেন। অপভ্রংশে দ্রোহা, অপভ্রংশে দোহা রচনা করেন, দোহা, দোহা। অপভ্রংশে দোহা রচনা করেন, রচনা করেন অপভ্রংশ ভাষায়। এছাড়া তার চর্যার ভাষা হচ্ছে বঙ্গ কামরূপী ভাষা। বঙ্গ কামরূপী ভাষায় তিনি চর্যা রচনা করেন। ঠিক আছে? সরহপা, সরহপা। এরপরে আমরা একটু ঠুস করে দেখে নেব কুক্কুরিপা। কুক্কুরিপা অনুমান করা হয়, কি অবস্থা, কেমন আছেন? অনুমান করা হয় তিনি মহিলা কবি। কিছু দুষ্টু দুষ্টু চরণ লিখেন, এজন্য মনে করা হয় তিনি মহিলা কবি। সুকুমার সেন মনে করেন, সেন আর কি তাকে এই লেখাগুলাকে, তার লেখাকে, লেখাকে শেষ করছি, 5 মিনিট দেন। লেখাকে হবে হবে ইতরও গ্রাম্য শ্রেণীর বলেন, গ্রাম্য শ্রেণীর, ইতরও গ্রাম্য শ্রেণীর। আচ্ছা আচ্ছা, দিয়েছেন। আচ্ছা, বুঝছেন? আচ্ছা, শহীদুল্লাহ মতে তিনি, শহীদুল্লাহ মতে ৮ম শতকের প্রথম দিকের, প্রথম দিকের কবি। লামা তারানাথ মনে করেন, দেখেন এই যে মহিলা তো, এই জন্য একটু গুরুত্ব দিচ্ছি। লামা তারানাথ মনে করেন, মনে করেন তিনি সাথে কুকুর রাখতেন, সাথে কুকুর রাখতেন, এই জন্য তার নাম হচ্ছে কুক্কুরি। হুম, তার পদ হচ্ছে 3টা, কি কি? 2, 20, 48। 48 নংটা হারিয়ে যায়, 48 নংটা হারিয়ে যায়। ঠিক আছে? 48 নংটা হারিয়ে যায়। আচ্ছা, আমি শেষ করব। একটু দেখবেন তন্ত্রীপা 25 নং লিখেন, লিখেন, এটা হারিয়ে যায়, হারিয়ে যায়। ঠিক আছে? তন্ত্রীপা 25 নম্বর লিখেন, এটা হারিয়ে যান, হারিয়ে যায়। আর্যদেব তিনি ছিলেন মেরাবের রাজা, রাজা। তিনি উড়িয়া ভাষায় লিখেছেন, উড়িয়া ভাষায়, তার ভাষা হচ্ছে উড়িয়া ভাষায় চর্যা লিখেছেন। মেরাবের রাজা, উড়িয়া ভাষায়। এত কিছু কিভাবে মনে থাকবে? থাকবে, থাকবে। মহিধর ভাষা হচ্ছে প্রাচীন মৈথিলি, প্রাচীন মৈথিলি। মহিধরের ভাষা প্রাচীন মৈথিলি। ভাদেপা বা ভদ্রপা তিনি কানহের শিষ্য, কানহের শিষ্য, পেশায় চিত্রকর, পেশায় চিত্রকর। এরপরে আছে আরেকজন, আচ্ছা, এরপরে দেখেন ঢেনঢন পা। ঢেনঢন পা হচ্ছেন তিনি পেশায় তাঁতি ছিলেন এবং তিনি হচ্ছে ডুগডুগি বাজিয়ে ভিক্ষা করতেন, ডুগডুগি বাজিয়ে
ভিক্ষা করতেন। ডুগডুগি বাজিয়ে ভিক্ষা করতেন কে? এ ঢেনঢন পা। ঢেনঢনের পরে আছে কে? আরেকজন আমরা লারিডম্বি। এই লারিডম্বি কোনো পদ রচনা করেন না। পদ রচনা করেন না। করেন না। ঠিক আছে? করে না। ১০ নং চর্যায় কানহের ১০ নং চর্যায় কানহের ১০ নং এ তার নাম পাওয়া যায়। নাম পাওয়া যায়। কানহের ১০ নং চর্যায় তার নাম পাওয়া যায়। লাস্ট ইনফরমেশনটা আমরা নিই। কুক্কুরিবার আসল নাম কি ছিল? এটা জানা যায় না। কুক্কুরির আসল নাম কি ছিল? তবে দেখেন আরেকজন আছে গুন্ডরিপা। গুন্ডরিপা। আরো ২-১ জন চর্যাকার ছিলেন। তাদের নাম আমরা আজকে না জানি। গুন্ডরিপা তিনি ছিলেন পেশায় লোহার। লোহার বা কর্মকার, কর্মকার ছিলেন। ঠিক আছে? এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করছি আপনারা উপকৃত হবেন। হ্যাঁ? ওকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।